প্রিয় দর্শক, মাত্র মাস দুই আগে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি টিএফএক্স বিমান প্রথম মেড ইন ফ্লাইট নিল। এখন এই প্রথম উড়ানকে কেন্দ্র করে যেমন প্যান ইসলামিক ন্যাশনালিজম এক গতি পেয়েছে, তেমনি যে সমস্ত দেশ পঞ্চম প্রজন্মের বিমান নির্মাণে এগিয়েছে তাদের কাছে অনেক প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের মতো দেশ। এই ভিডিওতে আমরা এরকম বেশ কিছু আন্তর্জাতিক প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা করব, যা ভারতের পঞ্চম প্রজন্মের বিমান প্রকল্প সম্পর্কে বেশ কিছু পরিস্থিতিকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবে। এ প্রসঙ্গে বলা দরকার, HAL AMCAর তুলনায় কিছুদিন পরে তুরস্কের পঞ্চম প্রজন্মের বিমান প্রকল্প চালু হলেও মাত্র 2 বছর পূর্বে এই বিমান প্রকল্প এতটাই গতি পায় যে তা 2023-24 মধ্যেই মেড ইন ফ্লাইট ও ট্যাক্সি ট্রায়াল সম্পন্ন করেছে। এর একটা কারণ হচ্ছে তুরস্ক F-35 প্রোগ্রামে থাকায় বিমান তৈরিতে যে অভিজ্ঞতা সে অর্জন করেছে সেটা অনেক ক্ষেত্রেই তার বিমান নির্মাণে সহায়ক হয়েছে। তাছাড়া এই বিমান নির্মাণে রোলস রয়েস ও BAEর মতো প্রতিষ্ঠানও সহায়ক হয়েছে। আবার মূল্যবৃদ্ধি সত্ত্বেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের পাশে সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে, যা এই প্রকল্পের জন্য জরুরি। আবার এই বিমানের জন্য অস্ত্র, পেলোড এবং জরুরি সহায়ক উপকরণ যেমন রাডার, EW সুইট নিয়ে সঠিক পরিকল্পনা এই বিমানের নির্মাণ ও উন্নতিতে সহায়ক হয়েছে। যেমন এই প্রসঙ্গে MBDS-PR-T3 ICNI EOTS এর কথা বলা যেতে পারে, তবে এতে মেশিন লার্নিং বা DAS সিস্টেম থাকবে না। অন্যদিকে AMCA বা AMCAর কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান প্রকল্প হিসেবে শুরু হয়নি, শুরু হয়েছিল মিডিয়াম ওয়েট কমব্যাট প্রোগ্রাম হিসেবে। এর উদ্দেশ্য ছিল মূলত মিরাজ এবং সুখোই বিমানের জায়গা নেওয়া। 2014-তে নতুন সরকার আসার পর এই প্রকল্প কিছুটা গতি পেল। 2024 পর্যন্ত এতে না কোনো ফান্ড অ্যাপ্রুভ করা হয়েছে, না পেলোড অস্ত্র সম্পর্কে কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে নির্বাচনী বাধ্যবাধকতা এবং পূর্ব ও মধ্য ভারতের কিছু আঞ্চলিক দল এই প্রকল্পের অর্থ জনকল্যাণমূলক খরচের জন্য ব্যবহারের দাবি তুলেছে। আর আছে লালফিতের ফাঁস। ক্রাউন র্যাঙ্ক প্রশাসকরা এই প্রকল্প নির্মাণে গড়িমসি করেছে, যা এই প্রকল্পের ক্ষেত্রে আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে এই সমস্ত নেতিবাচক প্রভাব যেমন এই প্রকল্পের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তেমনি সমস্যা তৈরি করেছে এই প্রকল্প সম্পর্কে প্রাইভেট কোম্পানিগুলোর উদাসীনতা আর দুর্নীতির প্রভাবের কথা না বলাই ভালো। এখন প্রশ্ন হলো, আমাদের তো J-20 বা পাক J-31 কে কাউন্টার করার জন্য রাফেল রয়েছে। অন্তত একদল দর্শক এমন কথা তুলতে পারে। এর উত্তরে বলা যায়, রাফেল মূলত 4.5 জেনারেশনের বিমান। J-20, J-31 বা TFX কে কতটা এই বিমান রুখতে পারবে তা তর্ক সাপেক্ষ। আর LCA মূলত 4.5 প্রজন্মের বিমানকে রোখার জন্য তৈরি, কিন্তু তা কোনো মতেই পঞ্চম প্রজন্মের বিমানের সঙ্গে টক্কর দিতে পারবে না। এখন কথা হলো, J-20, J-31 বিমান পাকিস্তানকে চীন বিক্রি করছে। আর তুরস্ক পাকিস্তান সামরিক সম্পর্ক সম্পর্কে বলা যায়, বর্তমানে প্রজেক্ট আজম নাম দিয়ে পাকিস্তান TFX এর কাস্টমাইজড ভার্সন কেনবার কথা ভাবছে। এখন প্রশ্ন হলো, ভারত এই অবস্থায় কি করবে? এরকম ক্ষেত্রে ভারত যে নীতি নেয় তাকে বলে প্যানিক মার্কেটিং, অর্থাৎ প্রতিবেশী দেশ বিশেষত পাকিস্তান তার বাহিনীকে উন্নত অস্ত্রে সজ্জিত করলে ভারতও তার বাহিনীকে সমতল অস্ত্রে সজ্জিত করে। তাহলে ভারতের সামনে অন্যতম বিকল্প হচ্ছে MRFA, যা নিয়ে এই মুহূর্তে বিষবাও জলে দাঁড়িয়ে রয়েছে, তা বন্ধ করে কম সংখ্যায় হলেও পঞ্চম প্রজন্মের বিমান কেনা। এখানেও সমস্যা আছে। ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থার এক অত্যাবশ্যকীয় অঙ্গ হলো S-400। এখন আমেরিকা, ভারত, রুশ প্রতিরক্ষা সক্ষমতার কারণে ভারতকে কি আমেরিকা F-35 বিমান দেবে? এ বিষয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক হয়ে গিয়েছে। এই নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যেও দ্বিমত রয়েছে। তাই ভারতের হাতে একমাত্র অপশন হচ্ছে KF-21 বা Su-57 বিমান কম সংখ্যায় হলেও ভারতের বিমান বাহিনীতে সামিল করা। যদিও Su-57 বিমান মানগতভাবে খুব একটা ভালো বিমান নয়, অপর অপশন হচ্ছে KF-21। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে বিদেশি প্রতিরক্ষা নির্মাণ সংস্থার সঙ্গে কোলাবরেশনে দ্রুত AMCA প্রজেক্ট বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। এ বিষয়ে আপনাদের কি মত তা কমেন্টে জানান। জয় হিন্দ।